এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা দ্য বেট, আমরা আগের ক্লাসে যেটা করলাম দ্য নাইট ট্রেন, তাই তো? খুব দারুণ ছিল। আজকেরটা আরও দারুণ, এটাও একটা দারুণ গল্প, দ্য বেট। আমরা একটু কবি পরিচিতিটা সংক্ষেপে জানবো, তারপর বিষয়বস্তুটা ছোট্ট করে আতখাপচা জানবো, তারপর পুরো টেক্সটটা দারুণভাবে জানবো। ঠিক আছে? লিখেছেন কে? দ্য বেট বাই অ্যান্টন চিকভ। অ্যান্টনও বলে চিকভ। তোমরা যারা অনলাইন ক্লাস করছো খুব মন দিয়ে ক্লাসটা করো, পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এখানে কবি পরিচিতি মানে লেখক পরিচিতি রয়েছে, বারবার কবি পরিচিতি কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায়, সরি, লেখক পরিচিতি রয়েছে। পরের পেজে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বিষয় সংক্ষেপ, সহজে সুন্দরভাবে। ঠিক আছে? এবং তারপর পুরো টেক্সটের কিছু জটিল ওয়ার্ডের বেঙ্গলি মিনিং পাশেই দেওয়া রয়েছে। ঠিক আছে? পুরো পিডিএফটা পেয়ে যাবে, আগে ক্লাসটা মন দিয়ে করো। আচ্ছা, লিখেছেন হচ্ছে অ্যান্তন চিকভ, তার জন্ম 1860 আর মৃত্যু 1904। আচ্ছা, তিনি কিরকম কোথাকার লেখক ছিলেন? রুশ। তিনি রুশ নাট্যকার এবং ছোট গল্পকার, মানে তিনি ছোট গল্প লিখতেন। ঠিক আছে? রবীন্দ্রনাথের ভাষায় শেষ হয়েও হইল না শেষ, সেটাই হচ্ছে ছোট গল্প। আচ্ছা, ছোট গল্প খুব সুন্দর লিখতেন। আর তার এই যে আমরা যেটা পড়বো দ্য বেট, এটার মধ্যে কিন্তু তিনি যেটা দেখাবেন যে মানব মনের গভীর পরিবর্তন। মানে তুমি আজকে আছো একরকম, তুমি ভাবছো হবে ওরকম, কিন্তু হয়ে গেল অন্যরকম। এইটাই হচ্ছে এখানে আমাদের গল্পের মূল বিষয় সংক্ষেপ, যেটা আমি বললাম ছোট্ট করে। আচ্ছা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমি যে ছবিটা রেখেছি, আমি এই ছবিটার মধ্যে দিয়ে যদি বোঝাতে চাই, ইনি হচ্ছেন একজন ব্যাংক কর্মচারী বা ব্যাংকের মালিক বলা চলে, অনেক বড় লোক, অনেক টাকা। আর ইনি হচ্ছেন একজন আইনজীবী, ওনার থেকে ইনি অনেকটাই বয়সে কম বয়সী আইনজীবী। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটার নাম হচ্ছে দ্য বেট। বেট মানে জানি তো, বাজি। হ্যাঁ, দেখি তুই এটা করে দেখা, বাজি এত টাকা, এরকম একটা ব্যাপার। তো ইনি এনার সাথে বাজি লড়েছে। কি বাজি, কোন পরিস্থিতিতে কিভাবে বাজি, কোথা থেকে বাজির সূত্রপাত, সেগুলো তো আমরা টেক্সটে লাইন বাই লাইন পড়তে পড়তে জানবো। আমি আতখাপচা মেন জায়গায় যেটা অ্যাটাক করছি, ইনি এনার সাথে বাজি লড়েছে। কি বাজি, মানে একটা আলোচনা সভা হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল মৃত্যুদণ্ড ভালো নাকি যাবজ্জীবন কারাদণ্ড ভালো, কোনটা ভালো? মৃত্যুদণ্ড মানে ফাঁসি, আর একটা যাবজ্জীবন কারাদণ্ড, কোনটা? যাবজ্জীবন কারাদণ্ড। তুই কি বলছিস? মৃত্যুদণ্ড। মানে একটা অপরাধীকে দুটোর মধ্যে কোনটা দেওয়া উচিত? ও বলছে যাবজ্জীবন কারাদণ্ড, মানে ও মৃত্যু চাইছে না, আর তুই বলছিস মৃত্যুদণ্ড। এখানেও ঠিক তাই, ওই যে সভাতে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ রাখছিল, কেউ বলছিল না মৃত্যুদণ্ড, কেউ বলছিল যাবজ্জীবন কারাদণ্ড। দেখো, যাবজ্জীবন কারাদণ্ড মানে 14-15 বছরের জেল, মানে ওটা মানে একটা বিরাট একটা ব্যাপার, জীবনের একদম শেষ প্রান্তে চলে আসা। তো আমাদের এই ব্যাংকের এই কর্মী যে মালিক, তিনি আর কি বড়লোক, কোটিপতি, এবং টাকা পয়সা তিনি উড়ায়, এবং খুব মানে কি বলে মুডি পার্সন আর কি। বললাম তো বললাম, করলাম তো করলাম, এরকম কিছু লোক আছে না, বলেছি মানে এটা আমি করে দেবো, যা হবে হবে দেখা যাবে, এরকম। তো তিনি বাজি লড়লেন। এই যে ব্যক্তিটা যাকে আমরা দেখতে পাচ্ছি, আইনজীবী, ঠিক আছে, তিনি বলছেন মৃত্যু ভালো না। তিনি বলছেন মৃত্যু ভালো না, তাহলে কি ভালো? যাবজ্জীবন কারাদণ্ড। উনি বলছেন দুটোই ভালো না, তবুও যদি আমাকে বাঁচতে দেয়, যদি বাছাই করতে দেয়, তাহলে আমি বলবো যাবজ্জীবন কারাদণ্ড ভালো, কারণ মানুষটা তো অন্তত বেঁচে তো থাকবে। আর ইনি বলছেন না, ওই বেঁচে থাকা মানে কি অল্প অল্প করে মৃত্যুর দিকেই এগিয়ে যাওয়া, তাই একেবারে মরে যাওয়া ভালো, যেটা আমাদের মনে হয়। তাই ইনি বলছেন মৃত্যুদণ্ড ভালো, ও যে না যাবজ্জীবন। তখন উনি রেগে গিয়ে বলছে বাজি, এরকম করে ঠুকে দিল, বাজি 2 মিলিয়ন। ঠিক আছে, আজ থেকে 200 বছর আগে বলছে 2 মিলিয়ন বাজি, মানে এখন মানে 20 লক্ষ টাকা। তখনকার দিনে 20 লক্ষ মানে এখন মানে কয়েক কোটি টাকা, এখন হয়তো 5-10 কোটি টাকার সমান বাজি। এ দেখছে বাজি, বাহ, 15 বছর তো থাকতে হবে, 20 কোটি টাকা পাবো, কি 10 কোটি টাকা পাবো, 15 বছর পর 10 কোটি টাকা দিয়ে আমার বয়স এখন 25 বছর, 15 বছর জেল মানে 40 বছর, আমি 15 বছরে থরি 10 কোটি টাকা কামাতে পারবো? ওনার সাথে বাজি লড়ি। ও বলছে ঠিক আছে বাজি, আমি নিজে প্রমাণ করে দেবো
ইনি বলছে তুমি 5 বছরও থাকতে পারবে না জেলের মধ্যে, মানে কোনো একটা জায়গায় তোমাকে যদি বন্দি করে রাখা হয় তুমি 5 বছরও পারবে না। এ বলছে 5 বছর নয় 15 বছর থাকবো। বলছে ঠিক আছে বাজি চলো, কত, 2 মিলিয়ন নাও, দিয়ে বাজি শুরু হলো। এবার এই ব্যক্তি আইনজীবীকে, এই ব্যক্তি তার নিজেরই আর কি বিরাট বাড়ির একটা সাইডে ছোট্ট একটা বাড়ির মধ্যে 15টা বছর আটকে রাখবে, বাজি 15টা বছর বেরোতে পারবে না। যদি 15 বছর সে ঠিকঠাক করে থাকতে পারে তাহলে 2 মিলিয়ন ওর। এইখান থেকে আমাদের গল্পের সূত্রপাত, ঠিক আছে, বাজি। এবার এই যে 15টা বছর সে থাকবে, এ 15 বছর থাকার কারণ কি, সে দেখলো আমার কথাটাও থাকবে, আবার অনেক কটা টাকাও হবে, তো টাকার একটা, আর এ তো মুডি পার্সন আর কি, আমি বলেছি মানে এটা হবে না, সম্ভবই না, তুমি থাকতেই পারবে না, তুমি 2-3 বছরের বেশি টিকতেই পারবে না। আর এ তো ঠিক আছে আমি থাকবো, দেখে না যা হবে হবে। তো এই যে 15টা বছর ওর কন্ডিশন ছিল যে 15টা বছরে বেরোতে পারবে না, কাউকে চিঠি লিখতে পারবে কিন্তু তার উত্তরও দেখতে পারবে না, অনেক কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পাবো। আনলিমিটেড বই পড়তে পারবে, আনলিমিটেড মদ খেতে পারবে, ঠিক আছে, কিন্তু কারোর সাথে দেখা সাক্ষাৎ কথা রিপ্লাই কিচ্ছু হবে না। এই 15টা বছর এই লোকটা বই পড়ে গেছে, বই, বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন বই, বহু কিছু পড়েছে। প্রথম দিকে তার ভালো লাগছিল না, আস্তে আস্তে বই পড়তে পড়তে তার একটা আলাদাই শান্তি ফিল হচ্ছিল, প্রচুর কিছু পড়ে প্রচুর কিছু নিজেকে শিক্ষিত বানিয়ে ফেলেছে। শিক্ষা পরবর্তী ক্ষেত্রে এমন পরিবর্তন করে দিল, 15 বছরের দোরগড়ায়, 15 বছর কমপ্লিট হবে মানে আর কয়েক ঘন্টা পর, তখন ওই বাজির থেকে বেরিয়ে আসলো। সে মানে বাজির থেকে মানে মানে বাজিতে কন্ডিশনে ছিল 15 বছরের 1 ঘন্টা আগেও যদি তুমি বেরিয়ে আসো তাহলে টাকা দেবো না। ও তার 5 ঘন্টা আগে বেরিয়ে চলে আসলো। 14 বছর মানে 15 বছরই ছিল, 5 ঘন্টা জাস্ট আগে ও লাস্ট টাইমে ওর যে এই যে বিরাট পরিবর্তন, যে আর কি টাকা পাবে বলে ঢুকেছিল, তো সে লাস্ট টাইমে টাকা না নিয়ে চলে গেল, মানে প্রকৃত শিক্ষা সে অর্জন করে ফেলেছিল একটা জায়গায় বসে, যার কোনো সার্টিফিকেট হয় না। আমরা পড়ছি স্কুল থেকে সার্টিফিকেট দেবে আমি শিক্ষিত, আমি প্রমাণ হব, কিন্তু এই যে শিক্ষা এর কোনো সার্টিফিকেট নেই, মানে প্রকৃত শিক্ষা অর্জন করেছিল, বিভিন্ন কিছু পড়ে এত জ্ঞান অর্জন করেছিল যে মানে যেটাকে বলে কাগজের নোট বা কোনো কিছু পাওয়া, এতে সুখ নেই, মনের শান্তি সে অরিজিনাল অনুভব করেছিল, যেগুলো টাকা পয়সাতে নেই এসব শান্তি। মানে শিক্ষা ওকে এতটা পরিবর্তন করে দিয়েছিল, লাস্ট টাইমে চলে গেল। আর লাস্ট টাইমে এই ওকে খুনও করতে গেছিল, যে 15 বছর পর এই লোকটা এতটা টাকাও তার ছিল না, ঠিক আছে, গরিব হয়ে গেছিল অনেকটাই, তো প্ল্যান করেছিল খুন করতে গেছিল, যে একে তো না খুন করতে পারলে এ তো টাকা চাইবে। ও খুন করতে গিয়ে একটা চিঠি পেয়েছিল, সেই চিঠিতে আরও অনেক কিছু, আর কিছু আমি বলবো না এখন, এরকম একটা জড়া প্যাঁচা জিনিসটা রইলো। এবার আমরা লাস্টের দিকে যাব, কি ঘটনা, অনেক কিছু এর মধ্যে রয়েছে, লাইন বাই লাইন বুঝবো। দারুণ জিনিস, আমার তো গল্পটা দারুণ লেগেছে, একটা মানে অনেক কিছু পড়াশোনা করবে, করে নিজেকে বিশাল পরিবর্তন, মানে মেন হচ্ছে এই পরিবর্তনটা কিন্তু কেউ বলে ওকে করলো না, অটোমেটিক ভেতর থেকেই জাগলো। বই পড়ার আনন্দ আছে, বই পড়া মানে এটা নয় যে আমি যেটা পড়ছি মুখস্থ করব, না দেখে বলতে হবে, না, প্রচুর বই পড়া যায় ভালো ভালো, বই পড়ে শুধু মুখস্থ করতে হবে এমন না, জাস্ট এর ভেতরে কনসেপ্টটা বুঝে গেলাম ব্যাস, ওই বইটাকে সরিয়ে দাও, নতুন বই পড়ো। বইয়ের জ্ঞান মানুষকে অন্যরকম পরিবর্তন করতে পারে, আর আলাদাই শান্তি ফিল আছে যদি তুমি একরকমভাবে করে যেতে পারো। আমাদের মেন সমস্যাটা কি হয়, আমরা শান্তিতে বাড়িতে পড়তে পারি না, ফোনে SMS ঢোকে, কেউ ডাকে, কিন্তু তোমাকে যদি একটা জায়গায় যদি রাখা হয় কন্টিনিউ, তোমার যদি ভালো লাগে তুমি বই পড়ে একটা আলাদাই শান্তি ফিল পাবে, নিজের মনের মধ্যে আলাদাই শান্তি দেখতে পারবে, তুমি সমাজের সাথে নিজেকে মেলাতে পারবে না যে বইয়ের শান্তি, বিভিন্ন ধরনের বই, ভালো ভালো বই আছে। ঠিক আছে, আমি এবার টেক্সটটা শুরু করছি পুরো লাইন বাই লাইন, খুব দারুণ মজা আছে এটার মধ্যে, চলো সেই মজা আমরা এবার নেব। আচ্ছা শুরুটা হচ্ছে দেখো, আচ্ছা শুরুটা কিভাবে হচ্ছে, এই লোকটা দিয়েই শুরু হবে, হ্যাঁ এনাকে দিয়েই শুরু হবে। আচ্ছা ইনি আর কি 15 বছর পরে, 15 বছর আগের কথা তার মনে পড়ছে, এরকম জায়গা থেকে শুরু হবে। ইট, আচ্ছা তার আগে একটা কথা বলার, আমাদের এই ক্লাসটা আমাদের এই টেক্সটটা 3টে ক্লাসে হবে, ঠিক আছে, 3টে তোমাদেরকেও বললাম আজকে, কারণ বড় গল্পটা একটু বড়, একটা বা দুটোতে করলে অনেক কিছু আমরা মিস করে যাব, তো 3টে ক্লাসে হবে।
আচ্ছা, ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, তাহলে শুরু হচ্ছে দেখো, এটা ছিল একটা অটাম শরৎকাল, বিদেশে হেমন্তকালও বলে এটাকে, তাহলে শরৎকালের একটা রাত বা হেমন্তকালের রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি and remembering how 15 years before he had given a party one autumn evening. এই যে ব্যাংকার ইনি, ঠিক আছে, তো এই ব্যাংকার, ওল্ড ব্যাংকার, তার এখন বয়স হয়ে গেছে, 15 বছর পর তার বয়স অনেক হয়ে গেছে। ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং, হাঁটাচলা করছিল, আপ অ্যান্ড ডাউন, হি স্টাডি মানে পড়াশোনার, তার বাড়িতে পড়াশোনার ঘর ছিল, সেখানে সে পড়াশোনা করছিল আর হাঁটাচলা করছিল। বিদেশে বড় লোকরা পড়াশোনা করে, বইপত্র পড়ে বিভিন্ন, আমরা তো এইসব বুঝি কম। অ্যান্ড রিমেম্বারিং হাউ, এবং এটা সে ফিল করছিল যে হাউ কেমনভাবে 15 ইয়ার্স বিফোর মানে 15 বছর আগে, হি হ্যাড গিভেন আ পার্টি মানে একটা পার্টি যেটা সে দিয়েছিল, ওয়ান অটম ইভিনিং একটা শরতের সন্ধেবেলা, মানে শরতের রাতে তার শরতের একটা সন্ধেবেলার কথা হঠাৎ করে মনে পড়ে গেল, 15 বছর আগের ঘটনা। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক চতুর লোক ছিল, চালাক টাইপের লোক ছিল পার্টিতে। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং সেখানে অনেক ইন্টারেস্টিং কনভারসেশন, আলাপ আলোচনা হচ্ছিল, সবাই বিভিন্ন পার্টিতে যেরকম সবাই সবার মতো কথা বলে, আলাপ আলোচনা হচ্ছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, এবং সেখানে বিভিন্ন কথার মধ্যে একটা মেন টপিক ছিল আলোচনা, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটাকে বলে মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, মানে গেস্টদের মধ্যে বেশিরভাগ, মেজরিটি মানে অধিকাংশ, অধিকাংশই, অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট, যাদের মধ্যে ছিল জার্নালিস্ট মানে সাংবাদিক টাইপের লোক ছিল, অ্যান্ড ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবীদের বলে, বুদ্ধিজীবী লোক ছিল, ইন্টেলেকচুয়াল মেন, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, যারা এটাকে ডিসঅ্যাপ্রুভড করেছে মানে অসম্মতি জানিয়েছে ডেথ পেনাল্টিকে, মৃত্যুদণ্ডকে। মানে এক পক্ষ, সেই পক্ষের লোক হচ্ছে সব জ্ঞানী গুণী লোক, যাদের মধ্যে কেউ রয়েছে জার্নালিস্ট, কেউ বুদ্ধিজীবী, ঠিক আছে, তারা এই ডেথ পেনাল্টির বিপক্ষে, মৃত্যুদণ্ডটা ঠিক জিনিস নয়। দে কনসিডার্ড দ্যাট, আচ্ছা তারা যে বলছে মৃত্যুদণ্ড ঠিক জিনিস নয়, তাদের কনসিডারেশনে কি রয়েছে, কেন তারা এরকমটা বলছে? দে কনসিডার দ্যাট ফ্রম অফ পানিশমেন্ট আউট অফ ডেট ইমরাল, মানে আজকের দিনে এইরকম পানিশমেন্ট হচ্ছে ইমরাল মানে অনৈতিক, মানে মৃত্যুদণ্ড আজকের দিনে অনৈতিক। অ্যান্ড আনসুইটেবল এবং অনুপযুক্ত ফর ক্রিশ্চিয়ান স্টেটস। দেখো আউট অফ ডেট, এখানে আরেকটা ছিল আউট অফ ডেট, আউট অফ ডেট মানে এটা একটা প্রাচীন, আউট অফ ডেট হয়ে গেছে, মানে এখনকার দিনে এটা ঠিকঠাক নয়, এটা সেই প্রাচীন ভাবনা চিন্তা, এটা অনৈতিক এবং অনুপযুক্ত, এবং ক্রিশ্চিয়ান স্টেটসগুলোতে এটা বিশেষভাবে অনুপযুক্ত, মানে ক্রিশ্চিয়ানরা মনে করে যে মৃত্যুদণ্ড কাউকে দেওয়া যাবে না, সে যাই করুক, মানে একটা মানুষ পৃথিবীতে এসছে ভগবানের ইচ্ছায়, সে পৃথিবী ছেড়ে চলে যাবে ভগবানের ইচ্ছায়, তুমি হত্যা করার কে? অনেকে সুইসাইড করে মানে নিজেকেই নিজে মেরে ফেলে, তারও অধিকার নেই নিজেকে নিজে মেরে ফেলার, তোমাকে পৃথিবীতে ভগবান এনেছে, তোমার মৃত্যুর দিন আছে, ভগবান তোমাকে নিয়ে চলে যাবে, তুমি বা কেউ মারাটা মানে এটা অনৈতিক, এটা ক্রিশ্চিয়ানদের মতে, ঠিক আছে, এটা একটা ভালো একটা তাদের ভাবনা চিন্তায়, যে ভগবানকে মানুষ এনেছে, মানুষ নিয়ে চলে যাবে, অন্য কেউ মানে সে যতই অপরাধী হোক, ভাব একজন কেউ কোনো করলো, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো, মানে মেরে ফেলা হলো, মেরে ফেলার অধিকার কি আমাদের আছে? আমরা কি তাকে জন্ম দিয়েছিলাম? এই হচ্ছে ব্যাপার, তাকে যাবজ্জীবন দাও, অনেকটা সময় সে জেলের মধ্যে থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করুক, সে হয়তো কাউকে খুন করেছে, তুমি তার বিপক্ষে তাকে তুমি খুন করতে পারো না, সে করেছে, অপরাধ করেছে, তাকে শাস্তি দাও, কিন্তু তুমি তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে বলতে পারো, এটা ক্রিশ্চিয়ান মানে রিলিজিয়ান্সের মধ্যে রয়েছে। দেখো, ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই ডেথ পেনাল্টিকে রিপ্লেস করা উচিত, কিসের সাথে? কারাদণ্ডের সাথে। ওখানে আলোচনা হচ্ছে, ওই জ্ঞানীগুণী ব্যক্তিগুলো বলছে না, ডেথ পেনাল্টি একদম ভালো নয়, এটার সাথে যাবজ্জীবন কারাদণ্ডে তাকে পরিবর্তন করা উচিত। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আচ্ছা দেখো আমি এটার সাথে অ্যাগ্রি করছি না। সেইট
দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। দেখো এই কথাটা কে বলছে? ওই হোস্ট মানে যে ওই পার্টিটা হোস্ট করেছে সে হচ্ছে ওই ব্যাংকার, ব্যাংকের মালিক। মানে যে আর কি ওই ঘরে পাইচারি করছে শরৎকালে, যে আর কি ভাবছে তার 15 বছর আগের কথা, বোঝা গেল? সেই ব্যক্তি বলছে যে আমি এটা মানছি না। মানে সবাই কি যুক্তি দিচ্ছে যে কারাদণ্ড ভালো, কিন্তু ইনি বলছে না আমি এটা মানলাম না, কারাদণ্ড ভালো নয়, যাবজ্জীবন কারাদণ্ড ভালো নয়। আই হ্যাভ নট ট্রাইড এইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আই হ্যাভ নট ট্রাইড, আমি কখনোই চেষ্টা করিনি এইদার দ্য ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড অর ইমপ্রিজনমেন্ট অফ ফর লাইফ মানে সারা জীবন জেলে থাকা। মানে আমার জীবনে কখনো এটা আসেনি যে আমি আমাকে ফাঁসি দেওয়া হয়েছে বা আমাকে সারা জীবন জেলে পাঠানো হয়েছে, সেই থেকে আমি অভিজ্ঞতা নিয়ে বলছি সবাইকে যে এটা ভালো, এমনটা আমার সাথে কখনো হয়নি। বাট তবুও মানে কিন্তু ইফ ওয়ান মে জাজ আ প্রিয়রি দ্য ডেথ, এটা প্রায়রি হবে, হ্যাঁ, তাহলে ইফ ওয়ান মে জাজ আ প্রায়রি দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। বলছে আমি কখনো এই অভিজ্ঞতা নিইনি কিন্তু কখনো যে যে আমার সাথে যেটা আমি বললাম, কিন্তু ইফ ওয়ান মে জাজ, যদি আমাকে জাজমেন্ট করতে হয়, ঠিক আছে, পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, তো আমি জাজমেন্ট করে এটাই বলতে পারি দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, মানে মৃত্যুদণ্ড অনেক বেশি মানবিক, মোরাল অ্যান্ড মোর হিউম্যান। এই যে হিউম্যান মানে হচ্ছে মানবিক, আর মোরাল মানে হচ্ছে নৈতিক। নৈতিক এবং মানবিক যদি কোনোটাকে বলতে হয় সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। দেন ইমপ্রিজনমেন্ট, দেন হচ্ছে এখানে তুলনা করা হচ্ছে কার সাথে? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে ব্যাংকার কোন দিকে? মৃত্যুদণ্ডের দিকে, ওটা তার কাছে বেশি। সে বোঝাবে কেন তার এটা মনে হচ্ছে। দেখো সে আরো কিছু বলছে, কি বলছে? ক্যাপিটাল পানিশমেন্ট, বারবার বলছি ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। বাট কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড কিলস হিম স্লোলি, তাকে হত্যা করে ধীরে ধীরে। প্রত্যেক দিন তাকে হত্যা করছে, তাই না? সে প্রত্যেক দিন দুঃখী, তার এটা যুক্তি। আচ্ছা, হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, বলছে কোন শাস্তিটা, এখানে শাস্তিটাকে বলছে জল্লাদ, এটাকে জল্লাদের সাথে তুলনা করছে। মানে কোন জল্লাদটা অনেক বেশি মানবিক, মানে এই মৃত্যুটা নিয়ে যাচ্ছে যে, ঠিক আছে, যে মৃত্যু তো জল্লাদ নিয়ে যায়, তাহলে কোন মৃত্যুটা অনেক বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন আ ফিউ মিনিটস, মানে যেটা কিছু মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, অথবা কোনো একটি জল্লাদ যে জীবনটাকে ধীরে 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 টেনে টেনে বের করছে কষ্ট দিতে দিতে। তাহলে কোন জল্লাদটা ভালো? বোথ আর ইকুয়ালি ইমরাল, দুটোই হচ্ছে অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, মানে একটা গেস্ট অবজার্ভ করে বললো দুটোই অনৈতিক, কোনোটাই ঠিক না, তার মতে হচ্ছে দুটোই ভুল। তাহলে কি, তাহলে কেউ শাস্তি মানে কেউ অপরাধ করলে তার সাথে তাহলে কি করব? মানে কোনো একজন বললো দুটোই অনৈতিক, কারাদণ্ড যাবজ্জীবন ভালো না, মৃত্যুদণ্ডও ভালো না। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, দুটোই তো সেম, টু টেক অ্যাওয়ে লাইফ, দুটোই তো জীবন নিয়ে নিচ্ছে, তাই দুটোই অনৈতিক, জীবন নিয়ে নিলে সেটা অনৈতিক। দ্য স্টেট ইজ নট গড, স্টেট কিন্তু গড নয়। একটা স্টেট তো কাউকে মৃত্যুদণ্ড দেয়, একটা স্টেট তো কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। স্টেট মানে কি? একটা রাজ্য, একটা সরকার, একটা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট, তাদেরকেই তো স্টেট বলা হয়। স্টেট ভগবান নয়, ভগবানের একমাত্র অধিকার আছে, স্টেট তো আর ভগবান নয়, তাই দুটোই ভুল। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ইফ হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, কি বলা হচ্ছে? ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, মানে
ইট হ্যাজ নট দ্য রাইট, মানে এটা সঠিক নয়। টু টেক অ্যাওয়ে মানে যেখানে মানে রিস্টোর মানে ফিরিয়ে দেওয়া, মানে এখানে বলতে চাইছে যে যেটা ফিরিয়ে দিতে পারবে না সেটা তাহলে কেন নেবে। মানে আমি তোমার থেকে কোনো একটা জিনিস নিলাম, আমি যদি তোমাকে ফিরিয়ে দিতে পারি তাহলেই নেবো, যদি না ফেরাতে পারি তাহলে নেবো কেন। মানে কারোর জীবন নিয়ে নিচ্ছি, আমি তার জীবনটা তো ফিরিয়ে দিতে পারবো না। তাকে এতদিন কারাদণ্ডে ভরে দিচ্ছি, এতটা জীবনের এতটা টাইম আমি নিয়ে নিলাম, তাকে কি সেটার কোনোদিন ফেরত দিতে পারবো? তাহলে আমি তো সেটা করতে পারবো না, তাহলে তার জীবনটা, তাহলে তার সাথে এটা কেন করব? মানে যেটা আমি দিতে পারবো না সেটা আমি কেন নেব বা কেন আমি চাইবো। অ্যামং দ্য গেস্ট ওয়াজ আ ইয়ং লয়ার, মানে গেস্টদের মধ্যে এবার এবার হচ্ছে আমাদের হিরোর এন্টার। ঠিক আছে, লয়ার হচ্ছে আমাদের হিরো। অ্যামং দ্য গেস্টদের মধ্যে ওয়াজ আ ইয়ং লয়ার, একজন ইয়ং লয়ার মানে আইনজীবী। এ ইয়ং ম্যান অফ 5 and 20, যার বয়স 5 and 20 মানে এখানে 25 বলা আছে, তার বয়স 25 বছর। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে তার ওপিনিয়ন বলতে বলা হলো, হি সেইড, তখন সে বলল, মানে সেও তোর মধ্যে ছিল, তাকে বলা হলো বলো তো তোমার মত কি বাবা। আইনজীবীটা রয়েছে, তার বয়স 25, তখন সে তার ওপিনিয়ন দিল। দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমরাল, দুটোই হচ্ছে ইমরাল, ঠিক আছে, দুটোই হচ্ছে অনৈতিক। বাট কিন্তু ইফ আই হ্যাড টু চুজ, কিন্তু আমাকে যদি চুজ করতে দেওয়া হয়, বিটুইন মানে ওই দুটোর মধ্যে, দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে ডেথ পেনাল্টি আর যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে যদি কোনো একটাকে আমাকে চুজ করতে দেয়, আই উড সার্টেনলি চুজ, আমি নিশ্চিতভাবে চুজ করব দ্য সেকেন্ড, দ্বিতীয়টাকে। দ্বিতীয়টা মানে এইটা, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, মানে বেঁচে থাকা কোনোভাবে তো ভালো, মানে কোনোভাবে আর কি নিজেকে বাঁচিয়ে রাখা, বেটার দ্যান নট অ্যাট অল মানে পুরোপুরি চলে যাওয়ার থেকে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা অন্তত ভালো, তাই না? মৃত্যুর হাত থেকে কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারছি, এটা ভালো তার মতে। তাহলে এর আগে কিন্তু আমরা অন্যরকম জিনিস কন্ডিশন পাচ্ছিলাম, ঠিক আছে, সেইখানে যুক্তিগুলো খুব স্ট্রং ছিল, আবার এখানেও যুক্তিটা ওর ভালো, যে পুরোপুরি মরে যাওয়ার থেকে কোনোভাবে নিজেকে তো মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছি যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে দিয়ে। এ লিভলি বা লাইভলি ডিসকাশন অ্যারোজ, তাহলে একটি প্রাণবন্ত ডিসকাশন কিন্তু এবার রোজ হচ্ছে, মানে এবার আলোচনার দিকটা এবার চেঞ্জ হয়েছে, মানে অন্য ধরনের কিছু আলোচনা হবে। আচ্ছা, দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। দেখো কি বলা হচ্ছে, কোথা থেকে বলবো? আচ্ছা, দ্য ব্যাংকার, দেখো ব্যাংকার সম্বন্ধে বলা হচ্ছে, ব্যাংকারটা কেমন? হু ওয়াজ ইয়ঙ্গার, ব্যাংকারেরও তখন বেশি বয়স নয়, 25-এর থেকে একটু বেশি কিন্তু অতটাও বয়স নয়। অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, মানে সেই সময় সে ভীষণ পরিমাণে নার্ভাস টাইপের, মানে কোনো কিছু অত ভেবে চিন্তে ডিসিশন নেয় না, যা খুশি তাই করে। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, মানে উত্তেজিত হয়ে হঠাৎ একটা ডিসিশন নিয়ে নিল আর কি, সাডেনলি। হি স্ট্রাক, সে আঘাত করলো, স্ট্রাক দ্য টেবিল, টেবিলটাকে, উইথ হিজ ফিস্ট, তার ফিস্ট দিয়ে, মানে কোনো হাত মুঠো করে মারাটাকে বলে ফিস্ট। অ্যান্ড সাউটেড, এবং চেঁচিয়ে বলল, অ্যাট দ্য ইয়ং ম্যান, চেঁচিয়ে ইয়ং ম্যানটার দিকে তাকিয়ে সে বলল, যেরকমভাবে হয় চলো বেট, এরকম করে বাড়ি মেরে দিলাম, হাতটাকে মুঠো করে বাড়ি মারাটাকে বলছে ফিস্ট। আচ্ছা, ব্যাংকারটা ওই রকম টাইপের না, অত ভাবনা চিন্তা করে না করে বলে দিল। কি বলছে দেখো, ইটস নট ট্রু, এটা সত্যি নয়, মানে এর কথায় রেগে গেছে। ব্যাংকার তো সবসময় বলছে যে ওটা মুহূর্তের মধ্যে মেরে ফেলবে, এটা নর্মাল, আমি তুমি আলোচনা করতে গেলেও যে আমারটা যদি একটু না ফলে আমি কিন্তু এমনি রেগে যাই, নর্মাল পরিস্থিতিতে কিন্তু সবার মধ্যেই রাগটা চলে আসে, যে তুমি একটা কথা বলছো আমি একটা কথা বলছি, অত ভেবে চিন্তে বলিনি, কিন্তু যেহেতু আমি এটা বলে ফেলেছি, আমার বিপক্ষে যদি কেউ যুক্তি দেয় নিজেদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যাওয়ার মতো। ঠিক এখানেও তাই, ওর ইগোতে লেগে গেছে, ও বলছে মৃত্যু ভালো, আর ও বলছে না মৃত্যু ভালো না, নাও বাজি, নির্ধুম করে বাড়ি মেরে বলছে বাজি, বলছে ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 million, 2 লক্ষ টাকা বাজি তোমার সাথে। ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, তুমি স্টে করতে পারবে না, সলিটারি মানে একাকী,
কনফাইনমেন্ট মানে বন্দি দশায়, মানে কারাবাস। সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন কারাবাস, মানে যেখানে তোমাকে একাই কারাবাস করতে হবে ফর 5 ইয়ার্স, 5 বছর। আমি তোমার সাথে বাজি লড়ছি, 2 লক্ষ টাকা বাজি, তুমি একা নির্জন কোনো কারাবাসে 5 বছরও টিকতে পারবে না। তুমি যে বলছো মৃত্যু যাবজ্জীবনটা ভালো, তুমি 5 বছর নিজের থেকে দেখাও, 5 বছরে তুমি টিকতে পারবে না। বাজি 2 লক্ষ টাকা। ইফ ইউ মিন দ্যাট ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, মানে তুমি যদি এটাই বোঝাতে চাও সত্যি, সেইড দ্য ইয়ং ম্যান বলছে, আই উইল টেক দ্য বেট, আমি বাজি নিতে রাজি, বাট কিন্তু আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স। আমি তো হিরো, আমি 5 বছর নাই 15 বছর বাজি লড়লাম নাও। বলছে যদি এমনটাই হয় চলো বাজি, কিন্তু আমার বাজিটাই ছোটোখাটো হবে না। তুমি বলছো তো 5 বছর, আমি 15 বছর থেকে দেখাবো। 15, ব্যাংকার বলছে 15, 15, ডান ডান ডান। ক্রাইড দ্য ব্যাংকার, ব্যাংকার চেঁচিয়ে বললো, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়নস, আমি বাজি রাখছি। এই যে এটা মানে হচ্ছে বাজি রাখা। আই স্টেক 2 মিলিয়নস, বাজি 2 লক্ষ টাকা, এই 2 মিলিয়ন মানে 20 লক্ষ টাকা তখনকার দিন। হ্যাঁ, সবাইকে আমি সাক্ষী রেখে কিন্তু বাজি লড়ছি, কোনো যুক্তিহীন বাজি। এমন নয় যে ব্যাংকার যদি জিতে যায় ও 20 লক্ষ টাকা দেবে, এমনটা কিন্তু না। ব্যাংকার এতই টাকা ওড়ায়, তার ইগোতে লেগে গেছে, চলো 20 লক্ষ টাকা বাজি, তুমি জিতলে তবে 20 লক্ষ টাকা দেবো, আর যদি তুমি হেরে যাও আমায় কিছু দিতে হবে না, এরকম একটা ব্যাপার। তোমার যাবে সময়টা। আচ্ছা, অ্যাগ্রিড, তাহলে এখানে অ্যাগ্রি হয়ে গেল। ইউ স্টেক ইউর মিলিয়নস অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম। তাহলে এটা কে বলছে? কোন লাইনটা কার বলো? আইনজীবী বলছে। আইনজীবী কি বলছে? অ্যাগ্রি করলাম। ইউ স্টেক ইউর মিলিয়নস, তোমার বাজি হচ্ছে মিলিয়ন টাকার, ঠিক আছে, অ্যান্ড লক্ষ লক্ষ টাকা তোমার যাবে, অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, এবং আমি আমার স্বাধীনতা দেবো। মানে আমি 15 বছরের স্বাধীনতাতে হরণ হয়ে গেল না, একটা জায়গায় থাকতে হবে। সেইড দ্য ইয়ং ম্যান বলল। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট, মানে এই বন্য, মানে কি বলে এটাকে, সেন্সলেস মানে কোনো সেন্স নেই যার, কাণ্ডজ্ঞানহীন। হ্যাঁ, এখানে কাণ্ডজ্ঞানহীনটা কেমন এসছে, তো কাণ্ডজ্ঞানহীন বন্য একটা বাজি যার কোনো যুক্তি নেই, ওয়াজ ক্যারিড আউট, মানে এটাই আর কি ঘটলো বাজি। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকর্নিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। তাহলে ব্যাংকার্সটা কেমন, দেখো ব্যাংকার সম্বন্ধে বলছে, প্রশ্ন আসতে পারে ব্যাংকারটা কেমন। বাজিটা তো সেন্সলেস হলোই, একটা ইউজলেস, কি দরকার, আমি এত টাকা, কেউ যদি পারুক, এটা কি এমন কোনো ইস্যু? নাও বাজি লড়ে বসলাম অনেক টাকা। তো দা ব্যাংকারটা কেমন, একটা বিগড়ে যাওয়ার লোক, ঠিক আছে, এবং অসংযমী, মানে নিজেকে সংযম রাখতে পারে না, ধৈর্য নেই আর কি। উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকর্নিং, এই রেকর্নিং মানে হিসাব, মানে মিলিয়ন টাকা ওড়ায় বিভিন্ন ক্ষেত্রে, কোনো হিসাব নেই তার। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এবং এই ধরনের বাজি লড়তে সে খুব পছন্দ করে, দুমদাম বাজি ফাজি লড়ে, টাকা গেলে যাবে এরকম একটা ব্যাপার, মানে তখন খুব তার টাকার গরম, অনেক টাকা তার। অ্যাট সাপার মানে কি, নৈশভোজ, রাতের খাবার, ডিনার। তাহলে অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, তাহলে এবার রাতের খাবার, বাজি ফাজি হয়েছে, লড়েছি, এবার রাতের তো খাবারটা খেতে হবে, ওইখানে তো মানে কি পার্টি চলছে, তো খাবার খাওয়ার সময় মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, তো ইয়ং ম্যানের ওপর ফান করছে কে? আমাদের ব্যাংকার, মজা করে বলছে, কি বলছে দেখো, অ্যান্ড সেইড, তাকে নিয়ে মজা করছে, হাসাহাসি করছে, এবং বলছে, কি বলছে দেখো, থিঙ্ক বেটার অফ ইট, ভালো করে ভাবো, ইয়ং ম্যান তুমি তো ইয়ং, ভালো করে ভাবো, ভেবেচিন্তে কাজ করো, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, তুমি তোমার এই সময়টা এরকমভাবে নষ্ট করার আগে ভালো করে ভাবো। মানে টু মি 2 মিলিয়নস আর আ ট্রিফেল, দেখো ট্রিফেল মানে সামান্য, বলছে টু মি আমার কাছে 2 মিলিয়ন আর ট্রিফেল,
সামান্য, আমার কাছে 2 মিলিয়ন কোনো ব্যাপার না, আমার কাছে টাকা তো তুচ্ছ, এই মানে সামান্য টাকা। বাট কিন্তু ইউ আর লসিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনে 3-4টে বছর কিন্তু নষ্ট করে ফেলবে। আমার কাছে এরকম টাকা কত আসে যায়, কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি কিন্তু তোমার জীবনের কত কত বছর, 3-4টে বছর, গুরুত্বপূর্ণ 3-4টে বছর নষ্ট করবে। 3-4 বছরের কথা কেন বলছে, 15 বছরের বাজি হয়েছে তো। দেখো পরের লাইনে কি বলছে, আই সে 3 or 4, আমি কিন্তু 3-4 বছর বলছি, বিকজ কারণ ইউ উড নট স্টে লঙ্গার, তুমি এর বেশি টিকতে পারবে না। 15 বছর তো দূরের কথা, তুমি 3-4 বছর পরই পেরিয়ে আসবে, কিন্তু ওই যে 3-4টে বছর তুমি ওখানে থাকবে, তোমার ওই টাইমটাও তো নষ্ট হলো। ইয়ং ম্যান ভালো করে ভাবো, এরকম একটা তার আর কি রাজকীয় কথা। ডোন্ট ফরগেট either you unhappy man that voluntary confinement is a great deal harder to bear than compulsory। ভালো করে বোঝো এখানে কি বলা হচ্ছে। ডোন্ট ফরগেট মানে এটা ভুলে যেও না, কি ভুলে যেও না, either you unhappy man, তুমি কিন্তু আনহ্যাপি হবে, দ্যাট ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট মানে এটা এটা কিন্তু তোমার একটা স্বেচ্ছায় কারাবাস, তোমাকে তো জোর করে করা হচ্ছে না, তুমি স্বেচ্ছায় কারাবাস করছো, ঠিক আছে। ইজ আ গ্রেট ডিল, এটা একটা আরও বেশি ভয়ানক, হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি, বাধ্যতামূলকের থেকেও এটা বেশি ভয়ানক। কেন, তোমার জেল হয়েছে, তোমার কোনো উপায় নেই, জেল খাটতেই হবে, কিন্তু তোমার জেল হয়নি, তুমি একটা বাজি লড়েছো, মানে তুমি চাইলেই ঘর থেকে বেরোতে পারো, চাইলেই বেরোতে পারো, এরকম পরিস্থিতি তোমাকে ঘরে রাখাটা খুব টাফ। আমি ঘরের মধ্যে মনে করলাম আমি থাকবো, কিন্তু মন যদি একটুখানিকে বলে যা না কি আছে, বাজি ফাজি ভুলে যা, চলে যা, তো চলে গেলে তো আমাকে পুলিশে ধরবে না, সেই অপশান তো আমার আছে, আছে তো। তাহলে এইরকম ভাবনা চিন্তা নিয়ে জেল খাটাটা অনেক বেশি কঠিন, বাধ্যতামূলক তোমায় জেল খাটতেই হবে, ওটা সহজ জিনিস, কারণ ওখানে তোমার 2 নম্বর অপশান নেই, কিন্তু এখানে অপশান আছে, তাই বলছি এটা অনেক বেশি কঠিন। কোনটা, যেটা কম্পালসারি জেল খাটাকে যেটা বলে। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison মানে জেল। কারণ হচ্ছে তোমার মধ্যে ভাবনা আসবে, দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি মানে স্বাধীনতার সাথে তুমি বেরিয়ে যেতে পারবা, অ্যাট এনি মোমেন্ট যে কোনো মুহূর্তে, উইল প্রিজন ইওর হোল এক্সাইটমেন্ট ইন প্রিজন মানে তোমার ওই জেল খাটার অস্তিত্বটাকে কিন্তু এটা নষ্ট করে দিতে পারে। তোমার ভাবনা যখন তখন তোমার মধ্যে আসতে পারে যে আমি তো বেরিয়ে যেতেই পারি, সেই স্বাধীনতা আমার আছে, এইরকম একটা ব্যাপার। আই অ্যাম সরি ফর ইউ, আমার কিন্তু তোমার জন্য দুঃখ হচ্ছে, এটা কিন্তু কম কঠিন নয়, ভালো কঠিন। ব্যাংকার ওকে বলছে তুমি যেটা ভাবছো সহজ, সহজ নয়, কারণ এটা মানে স্বেচ্ছায় বনবাসটা অন্যরকম, যখন তখনই তো ঘরে ফিরে আসা যায়। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এবং ব্যাংকার কি বলছে দেখো, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো রিমেম্বার্ড all this and asked himself what was the object of that bet। দেখো এবার ব্যাংকার নিজে নিজে বলছে, মানে এবার 15 বছর পরের ঘটনায় যদি চলে যায়, এবার আর কি সেই রাতে, হেমন্তকুলের সেই রাতে, যে রাতে ভাবছে সেই 15 বছর আগের কথা, হঠাৎ করে মানে এখন আবার ব্যাকে চলে এসছি আমরা, সিনেমায় যেমন দেখা যায় না, একটু ব্যাকে এসে আবার একটু কাহিনী বলতে বলতে আবার প্রেজেন্টে চলে আসা, এবার একটু ব্যাকে চলে এসছি, তো তার তো এগুলো সব পুরনো কথা মনে পড়ছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকারটা এখন ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক হাঁটাচলা করছে এই ঘরটার মধ্যে আর কি, যে ঘরটায় ও পড়াশোনা করে। রিমেম্বার্ড অল দিস মানে এখন সে সমস্ত কিছু স্মরণ করছে, অ্যান্ড আস্কড হিমসেলফ এবং নিজেকেই বলছে, কি বলছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, এই বেটের কি অবজেক্ট আছে, মানে কি যুক্তিতে আমি বেট 15 বছর আগে লড়েছিলাম, কি তার যুক্তি, মানে 15 বছর পর তার এখন সূর্যোদয় ঘটেছে, তো সে এখন ঘরে বসে হাঁটাচলা করছে আর এটা ভাবছে। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লসিং 15 years অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million, বলছে হোয়াট ইজ দ্য গুড, কি বা ভালো, অফ দ্যাট ম্যানস লসিং 15 years অফ হিজ লাইফ,
একটা মানুষের জীবনের 15টা বছর চলে যাবে, কি বা লাভ হবে তার? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন, এবং আমার 2 লক্ষ টাকা মানে 2 মিলিয়ন টাকা চলে যাবে, 20 লক্ষ টাকার কাছাকাছি, কি বা লাভ হবে আমার? মানে আমারও লাভ হবে না, ওরও লাভ হবে না। ওর জীবন থেকে এতটা সময় চলে যাবে, তারপরে হয়তো সে কি আর পেলো? আমারও এতগুলো টাকা চলে যাবে, তারপরে আমি কি বা পেলাম? মানে আমরা ইগোটাকে যদি আমরা জেতাতে চাই, জিতিয়ে এমন কি বা পেতে পারি? কি আছে বাজির, কি জঘন্য বাজি লড়েছিলাম আমি তখন, কি এমন কি রাজ্য জয় করে ফেলছি? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? মানে এই বাজিটা লড়ে কি কখনো আমরা এটা প্রুভ করতে পারবো যে এটার মধ্যে এ দুটোর মধ্যে কোনটা ভালো? আমরা কি সমাজের সামনে সেটা তুলে ধরার মতো সেরকম কোনো কিছু আছে? আমি যে বাজি লড়েছি, কোনোভাবে কি আমরা প্রমাণ করে দিতে পারবো সমাজকে যে এটা ভালো ওটা খারাপ? নিজেদের মধ্যে একটা ঝোঁকে বসে একটা কাজ করে ফেললাম দুজনই। নো নো, না না, ইট ওয়াজ অল ননসেন্সিয়াল। এই পুরোটাই ননসেন্সিয়াল, মানে অর্থহীন। 15 বছর পর তারা এই ভাবনা এখন কাজ করছে। অ্যান্ড মিনিংলেস, কোনো মিনিং নেই আর, কি করতে যে বেট লড়েছিলাম। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইজ of a pampered man, and on his part simple greed for money. কি বলা হচ্ছে দেখো, নো নো, না না, ইট ওয়াজ অল ননসেন্সিয়াল, এটা অর্থহীন, মিনিংলেস বললাম। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইজ, মানে এটা একটা খেয়াল খুশি ছিল, মানে জিনিসটা যেটা ঘটেছে এটা খেয়াল খুশিতে চলেছে, মানে ঘটা জিনিস একটা। অফ আ প্যাম্পার্ড, মানে প্যাম্পার্ড ম্যান কাদের বলে? যারা খুব আদুরে টাইপের হয়, মানে অনেক অর্থ অনেক টাকা, তারা খেয়াল খুশি যা খুশি তাই করে। ঠিক খেয়াল খুশি টাইপের করা মানুষের কারসাজি এটা। মানে এরকম একটা বাজি লড়ার অর্থ হচ্ছে এই খেয়াল খুশি, অনেক অর্থ আছে টাকা উড়াবো, সেই ভাবনা চিন্তায় কোনো মানুষ যেরকম করে ঠিক সেরকমটা এখানে ঘটেছে। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড, এবং ওই ও যে করেছে যেটা, সেটা আর কি কিসে করেছে? সে লোভে করেছে, গ্রিড, লোভে, ফর মানি, টাকার লোভে। এক পক্ষ টাকার লোভে এটাতে রাজি হয়েছে, আর এক পক্ষ টাকা উড়াতে পছন্দ করে করেছে। এছাড়া এর কোনো যুক্তি নেই, বেটের কোনো যুক্তি নেই। এই বেট কোনোভাবেই প্রমাণ করবে না, সমাজকে দেখাবে না যে কোনটা ভালো কোনটা ঠিক, বা আমাদের এটা করেই বা কি লাভ? কি সমাজকে আমরা মেসেজ দেবো? কি হবে? বেকার আমরা এটা করেছি। তো 15 বছর পর হাঁটাচলা করতে করতে এটা কি বলে, ফিল করছে। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্য ইভিনিং, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, দেখো আবার কিন্তু 15 বছর আবার পিছনে ফিরে আসা, আবার মূল কাহিনীতে ফিরে এসেছি, ঠিক আছে? দেখো ভালো করে দেখো। দেন হি রিমেম্বার, তারপরে সে এটা স্মরণ করেছিল, হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, মানে সেই রাতে কি ফলো করা হয়েছিল। মানে বেট তো হলো, বেটের তো আরও খুঁটিনাটি ভালো মতো বেটটা হবে, কি কি ফলো হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড, এটা ডিসাইড করা হয়েছিল, দ্যাট যে দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তাহলে ইয়ং ম্যান তার বন্দি দশা কিন্তু কাটাবে আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, মানে একদম স্ট্রিক্টলি সুপারভিশনের মধ্যে থাকবে, মানে স্ট্রিক্ট তত্ত্বাবধানের মধ্যে, কোনো রকম উল্টাপাল্টা কিছু হবে না যে বন্দি দশায় রয়েছে কিন্তু মাঝে মধ্যে ঘুরে একটু বাজার থেকে ঘুরে আসছে, এরকম করা যাবে না। ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, লজ জানি তো আমরা, তাহলে ব্যাংকারের বাগানেরই কোনো একটা ছোট্ট ঘর বা লজ, সেখানেই তাকে কিন্তু একদম স্ট্রিক্ট সুপারভিশনের মধ্যে রাখা হয়েছিল, ঠিক আছে? বেড যখন হয়েছে, বেড তো হবেই, তাহলে বন্দি দশা কোথায় করবে? এখন তো জেলে আনা যায় না, এখানে এখানে কোনোভাবে জাস্ট বোঝানো যে একা তুমি কাটিয়ে দেখাও 15টা বছর। তাহলে এখানেও কিন্তু প্রশ্ন, তাহলে 15টা বছর সে কোথায় কাটালো? সে কিন্তু কাটালো ব্যাংকারের বাগানের একটা লজের মধ্যে। It was agreed that for 15 years he should not be free to cross the threshold, এখান থেকে প্রশ্ন আসবে, অফ দ্য লজ, মানে এই যে বেটটা হয়েছে, তাহলে 15টা বছর যে এই বেটের মধ্যে কি কি আছে, সে কিভাবে জীবনটা কাটাবে 15টা বছর। ইট ওয়াজ অ্যাগ্রিড, এটা অ্যাগ্রি করা হয়েছিল, দ্যাট যে ফর 15 ইয়ার্স, 15 বছর, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড মানে প্রবেশদ্বার। এই 15টা বছর সে কিন্তু কোনোভাবেই প্রবেশদ্বার মানে চৌকাঠ পেরোতে পারবে না, ওই ঘরের বাইরে বেরোনোর কোনো উপায় নেই। অফ দ্য লজ, ওই লজের।
টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকেও কিন্তু দেখা যাবে না, মানুষকেও দেখতে পারবে না, ঘরের মধ্যেই থাকতে হবে। টু হেয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের ভয়েস শোনাও যাবে না, তোমাকে জেলে রাখা হচ্ছে, মানে জেলের মতো করে তোমাকে থাকতে হবে, কারোর কোনো মানুষকে তুমি দেখতে পারবে না, কোনো মানুষের ভয়েস শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার্স, কারোর চিঠিও তুমি রিসিভ করতে পারবে না। অ্যান্ড নিউজ পেপার্স, কোনো খবরের কাগজে তুমি নিতে পারবে না, এই সমস্ত কিছু বারণ। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা যেটা পেলাম, আমাদের তো প্রশ্ন আসবে এমসিকিউ, কি কি সে করতে পারবে না, হ্যাঁ, এবার এরপর থেকে আমরা পাবো সে কি কি করতে পারবে। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তার জন্য অ্যালাউড হয়েছে, মানে বাদ্যযন্ত্র তুমি বাজাতে পারে, কিছু তো তোমায় করতে হবে, বাজাও সারাদিন, ঠিক আছে। আর কি করতে পারবে? অ্যান্ড বুকস, বই পড়তে পারবে, পড়ো। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, হ্যাঁ, চিঠি লিখতে পারবে, লেখো। টু ড্রিঙ্ক ওয়াইন, মদ খেতে পারবে, ওয়াইন খেতে পারবে, খাও যত খুশি। অ্যান্ড টু স্মোক, এবং স্মোক করতে পারবে, ধোঁয়া ছাড়ো, বিড়ি সিগারেট খাও, এগুলো সব অ্যালাউ। মানে চিঠি লিখতে পারবে, কেউ লিখলে তোমার কাছে আসবে না, তুমি কাউকে কিছু বললে তার রিপ্লাই তুমি পাবা না, ঠিক আছে। এইগুলো সব ওইখানে খুঁটিনাটি বেটের সব ইয়ে হচ্ছে, মানে 20 লক্ষ টাকার বিষয়। বাই দ্য টার্মস অফ দ্য অ্যাগ্রিমেন্ট, তাহলে আমাদের অ্যাগ্রিমেন্টের মানে চুক্তির টার্ম অনুযায়ী, মানে নিয়ম অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড ওয়ার বাই আ লিটিল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট। আমরা প্রথমে দেখলাম কি কি সে করতে পারবে না, তারপর দেখলাম কি কি সে করতে পারবে। আচ্ছা, যেগুলো করতে পারবে সেগুলো তোকে পেতে হবে, বই পেতে হবে, সিগারেট পেতে হবে, এমন তো না যে 15 বছরের জন্য সিগারেট দিয়ে দিলাম, খাও কত খাওয়া, এমন তো সম্ভব না। তাহলে এবার যেগুলো পেতে পারে সেগুলো সে কোথা থেকে পাবে? বলছে টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, মানে চুক্তি অনুযায়ী, দ্য অনলি রিলেশনস, মানে যে রিলেশন তার প্রয়োজন এখন এইগুলো নেওয়ার জন্য, হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, যেটা সে বাইরে থেকে পেতে পারে, ওয়ার বাই আ লিটিল উইন্ডো, ছোট্ট একটা উইন্ডো দিয়ে, জানালা দিয়ে, মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, এবং সেই জানলাটা পুরোপুরি ওই অবজেক্ট পাওয়ার উদ্দেশ্যেই ব্যবহার সে করতে পারবে। মানে যা যা জিনিস ওর দরকার, বই লাগবে আরও, সবই জানলা দিয়েই তার কাছে আসবে, ঠিক আছে, যেটাই লাগবে ওই জানলা দিয়ে, কোনো দরজাও ব্যবহার করা যাবে না, কারণ চৌকাঠ পেরোনো যাবে না তো। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, বুকস, মিউজিক, wine and so on, in any quantity he desired by writing an order, but could only receive them through the window, মানে সমস্ত কিছুই তার কিন্তু এই উইন্ডো দিয়েই রিসিভ হবে। কি বলছে? হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, মানে এই ধরনের জিনিসগুলো সে যা চাইবে, যতটা পরিমাণে চাইবে পাবে। কি কি জিনিস আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে? বুকস, যত খুশি পেতে পারে, যত খুশি বই সে পড়তে পারে, যত খুশি চাইলে ওই জানলা দিয়ে পাবে। মিউজিক, যত খুশি বাদ্যযন্ত্র তার চাই বাজানোর জন্য পাবে। ওয়াইন, যত খুশি মদ চাও পাও, আর সো অন, মানে এরকম টাইপের যা যা ছিল। ইন এনি কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটির কোনো লিমিট নেই, যে কোনো পরিমাণ সে পেতে পারে। হি ডিজায়ার, যতটা তার চাই। বাই রাইটিং অ্যান অর্ডার, মানে সে লিখবে, অর্ডার করবে, পেয়ে যাবে যত পরিমাণে সে চাই, এবং সমস্তটাই কিন্তু এই উইন্ডো দিয়েই সে পাবে। এটুকু বুঝতে পেরেছি? দ্য অ্যাগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফেল, মানে ট্রাইফেল বা ট্রিফেল, দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, মানে বেট হয়ে যাবে, মানে জাতা বেট নয়। বলছে দ্য অ্যাগ্রিমেন্ট মানে চুক্তি, প্রোভাইডেড ফর এভরি ডিটেলস, মানে চুক্তির প্রত্যেকটা ডিটেলস লেখা থাকবে। 15 বছরের ব্যাপার, 15 বছরে তুমি যা যা তোমার সাথে চুক্তি হচ্ছে সব লেখা থাকবে। এভরি ডিটেলস অ্যান্ড এভরি ট্রিফেল, ট্রিফেল মানে তুচ্ছ, মানে ছোট্ট ছোট তুচ্ছ বিষয়, থুতুটাও ফেলা যাবে না বাইরে, এটাও লিখে রাখা হচ্ছে। মানে এরকম তুচ্ছ থেকে তুচ্ছতর জিনিস সমস্ত ডিটেলস লেখা হচ্ছে। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যাতে এই ইমপ্রিজনমেন্টে একদম স্ট্রিক্টলি সলিটারি, সলিটারি মানে একাকী, মানে পুরোপুরি একাকীভাবে যেন ওর জীবনটা ও যেন পায়, যেটাও আমার সাথে বেট লড়েছে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স,
এবং তাকে কিন্তু থাকতে হবে এক্স্যাক্টলি 15 ইয়ার্স, মানে 15 বছর। বিগিনিং ফ্রম, প্রশ্ন আসবে এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিগিনিং ফ্রম, তাহলে 15 বছরটা স্টার্ট কবে থেকে হচ্ছে দেখো, বিগিনিং ফ্রম 12 o'clock, 12টার সময়, অফ নভেম্বর 14, তাহলে 14ই নভেম্বর দুপুর 12টা। ঠিক আছে? কত সাল? 1870, মানে এটা হচ্ছে স্টার্টিং টাইম। আচ্ছা, এন্ডিং, এগুলো সব লেখা থাকছে ওখানে। অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock, এবং শেষও হবে 12টার সময়, নভেম্বর 14, মানে 14ই নভেম্বর 1885, 1885। 1870-এ শুরু হবে, 1885-তে একদম তারিখ 14 নভেম্বর, 12টা 12টা। কথা কথা, লেখা লেখা। The slightest attempt on his part to break the conditions, if only 2 minutes before the end, released the banker from the obligation to pay him 2 millions. কি বলা আছে দেখো, the slightest attempt on his part to break, এই যে ব্রেক মানে ভাঙা, slightest মানে একটুখানিকও, তাহলে একটুখানিকও যদি ভাঙা হয় যা যা বলা হলো, ঠিক আছে, মানে যা যা কন্ডিশন দেওয়া হয়েছে, ইফ অনলি 2 মিনিটস, মানে এমন কি 2 মিনিটস বিফোর দ্য এন্ড, মানে শেষ হওয়ার 2 মিনিট আগেও যদি সে বেরিয়ে যায়, রিলিজড মানে মুক্ত হয়ে গেল, এই যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু রিলিজড হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কে মুক্ত হয়ে যাবে? দ্য ব্যাংকার, ব্যাংকার চুক্তির বাইরে চলে যাবে। ফ্রম দ্য অব্লিগেশন, যেটার জন্য সে দায়বদ্ধ ছিল, টু পে হিম, মানে তাকে পে করতে হবে 2 মিলিয়ন, 20 লাখ টাকা। টাইম এন্ডিংয়ের 2 মিনিট আগেও যদি সে বেরিয়ে যায় তাহলে ব্যাংকার আর 2 মিলিয়ন টাকা দেবে না। এই ডিটেলসটাও ওটার মধ্যে লেখা থাকলো, মানে ওইখানে এই টাইমে শুরু হলে এই টাইমে শেষ হবে, যদি করতে পারো 2 মিলিয়ন তোমার। এখানে এসে বেট, এখানে আমরা আজকে প্রথম পার্টে যেটা পেলাম, বেটের কন্ডিশন হলো, স্টার্টিং হলো, এখনো কিন্তু সে দিন কাটানো শুরু করেনি। এবার আগামী ক্লাসে তার প্রথম দিন শুরু হবে। ঠিক আছে, দেখবো সে 15টা বছর কিভাবে কাটাচ্ছে এবং লাস্ট টাইমে কি হলো। এখনো ভালো অনেক কিছু রয়েছে এটার মধ্যে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই। তোমরা যারা অনলাইন ক্লাস করলে কোথাও না বুঝতে পারলে জানিও, তোমরাও বাড়িতে আরেকবার ক্লাসটা দেখে নিও।